জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনা। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার ফোন আলাপ, দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকায় গ্রামীণ ব্যাংকের প্রশংসা। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, ফাগুন হাওয়ায় লেগেছে ভালোবাসার রং। এবং ট্রাম্প মোদি বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ, তেল গ্যাস রপ্তানি বাড়াবে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বিমান কিনবে ভারত। স্বাগত এখন বাজারে, সবাইকে বসন্তের শুভেচ্ছা। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতা বিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনা সহ পালিয়ে থাকা আসামিদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তারা এও বলছে এই প্রতিবেদন পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজে দেবে। একই সঙ্গে তারা আরও বলছেন এই তথ্যানুসন্ধান প্রক্রিয়ায় আওয়ামী লীগ দলগতভাবে এবং নেতারা ব্যক্তিগতভাবে অংশ নেয়ার জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে পরিচালিত গণহত্যাকে অস্বীকার করার আর কোনো সুযোগ রইল না। আজহার লিমনের প্রতিবেদন। জুলাই আগস্ট জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা এমন শঙ্কা আর বিতর্কের বাক বদল করে দিয়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত এই তথ্যানুসন্ধান প্রতিবেদন। ওই ঘটনার 230 ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শী এবং 5 আগস্টের আগেও পরে দায়িত্ব পালন করা 36 কর্মকর্তার সাক্ষ্য, 150টি মেডিকেল কেসের বিশ্লেষণ এবং কয়েক হাজার ছবি ও ভিডিও যাচাই বাছাই করে তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন প্রকাশ করেছে তার 5 নম্বর পাতায় আছে এসব সহিংসতায় নির্যাতন চালানো বাহিনী এবং তাদের নির্দেশদাতাদের নাম। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্রগুলো থেকে প্রাপ্ত সাক্ষ্য তথ্যের ভিত্তিতে সমগ্র পুলিশ বাহিনী, আধা সামরিক, সামরিক এবং এদের গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর সঙ্গে সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটিয়েছে তাতে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা এবং সমন্বয় ছিল। এখানে আরও বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করেছেন। ওই ঘটনার সময় উভয়ই মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন পেতেন। প্রতিবেদনের 74তম পাতায় এসব অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে OHCHR এর কাছে যুক্তিসঙ্গত কারণ আছে এটা বিশ্বাস করতে যে হত্যা, নির্যাতন, অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সহ ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার তাদের দমননীতির আওতায় বিক্ষোভকারী, সম্ভাব্য বিক্ষোভকারী, বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগতভাবে যেসব অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ। এর 3 নম্বর পাতায় এসব অপরাধ তদন্তের তাগাদাও দেওয়া হয়েছে। বলা হয়েছে এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের এবং এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে কোন মাত্রার সেটি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলোতে একই ধরনের অপরাধের অভিযোগ থাকায় জাতিসংঘের এই প্রতিবেদন বিচার ত্বরান্বিত করার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে, যার উপযুক্ত ব্যবহারে মুনশিয়ানা দেখাতে হবে প্রসিকিউশন টিমকে। আমাদের দেশে যে বিচার হচ্ছে এখানে এটা খুবই ভালো কাজে লাগবে, কারণ এটা একটা আন্তর্জাতিক এবং আমি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যেটাকে সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাই বলা যায়, এবং ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করেছেন। এখন আমরা বাংলাদেশে 100% নিরপেক্ষ তদন্ত করলেও এটাকে কিন্তু একটা লেবেল দেয়া সম্ভব,
তাই না? আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যেটা দেখেছি। তথ্য যে তৈরির যে প্রক্রিয়া, এখানে কিন্তু আওয়ামী লীগ নিজেও কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের ফেসবুকের যে পেজ আছে সেখান থেকে বলেছে যে আপনারা এখানে তথ্যগুলো দেন। আপনার যখন ফেভারে আসছে না তখন আপনি বলবেন যে এটা ভালো না, এটা তো একটা মানে হিউম্যান নেচারের সাথে একটা এগেনস্টে চলে যাচ্ছে। এই রিপোর্টটার মাধ্যমে কিন্তু একটা গ্রহণযোগ্য, সার্বজনীন গ্রহণযোগ্য একটা তালিকা, একটা সংখ্যা আসছে। কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ব্যাপারে কি কোনো কাজে আসবে? এর উত্তর পাওয়া যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই বক্তব্য থেকে। একটা ব্যাপার আলোচনায় আছে, যখন কেউ গুরুতর অপরাধ করেছে কিন্তু দেশের বাইরে অবস্থান করছে তার বিচার নিয়ে। এক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সাল জুরিসডিকশন কাজ করতে পারে। যেসব দেশে ইউনিভার্সাল জুরিসডিকশন সম্ভব সেসব দেশে এসব ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করব এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন গণহত্যার অপরাধীদের বিদেশের রাজনৈতিক আশ্রয় নেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। এরকম প্রচুর কেস আছে, সিরিয়া থেকে যারা গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, আফগানিস্তান থেকে ইউরোপে অ্যাসাইলাম চেয়েছে এবং পরবর্তীতে বিচার হয়েছে। প্রচুর উদাহরণ আছে এক্ষেত্রে। তো গভর্নমেন্ট চাইলে, যেহেতু ইউকেতে আমাদের এই সাবেক স্বৈরশাসকদের বিভিন্ন যে নেতাগুলো আছে, অনেকেই ইউকেতে আছে, তারা বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয়। তো এক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে ইউএনএইচসিআর টিমের সাথে কথা বলতে পারে, এই যে এভিডেন্সগুলো ইউকে গভর্নমেন্টের কাছে এটাকে দিতে পারে এবং এটা নিয়ে ভবিষ্যতে বিচারের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এটা সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে ভারতের সাথে আলাপ করার ক্ষেত্রে এবং ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে যে উনি একজন অপরাধী, ওনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বলছেন তারা সব দিক মাথায় রেখে আগাচ্ছেন। তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলন দমনে 1400-র মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রতি 5 জনের 4 জনের মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া মৃত্যু হওয়া প্রতি 10 জনের একজন শিশু এবং এই আন্দোলনে আহতের সংখ্যা প্রায় 13,500। আজহার লিমন, এখন, ঢাকা। টেসলার প্রধান নির্বাহী ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে ফোনালাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টায় এই ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে দুবাইয়ে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ইপিজেড করার বিষয়ে আমিরাতের প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছে ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। এতে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড়, বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্রাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন। প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে বৃহৎ এই শ্রমবাজারের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। এ সময় ডক্টর ইউনূসের সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে ফোনালাপ হয়েছে বলেও জানান তিনি। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে, বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরো ডেভেলপমেন্ট জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো। এর আগে দুবাইয়ের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে নেয়া, বিমান ভাড়া কমানো, পাসপোর্ট ও জন্মসনদের সেবা আরও সহজ করা সহ ভোটাধিকারের বিষয় তুলে ধরেন প্রবাসীরা।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন প্রবাসীদের মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে সরকারি ব্যয় বহনের বিষয়ে আশ্বস্ত করেন। 2 দিনের সফরে আমিরাতে গিয়ে বৃহস্পতিবার বিশ্ব সরকার সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বসন্ত উৎসব। এছাড়াও রাজধানীর বাইরে চট্টগ্রামে বসন্ত ঘিরে রয়েছে নানা আয়োজন। বসন্ত উৎসবের আমরা আরও খবরাখবর জানবো। চারুকলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিহা উখরুজ। এছাড়াও চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্ক থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। তবে শুরুতে আমরা রাজধানীর খবরাখবর জানবো। তার আগে আপনাদের দুজনকেই বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। উখরুজ, একটু বলবেন যে চারুকলায় এই মুহূর্তে বসন্ত উৎসবের কি কি আয়োজন চলছে? আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল আশা, কারা যে ডাকিল কাছে বসন্ত এসে গেছে। অনেক এই লাইনগুলোর মাধ্যমে আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যেই দর্শকরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে রঙিন বর্ণিল বসন্তের শুভেচ্ছা। এই বসন্তের প্রথম দিন অর্থাৎ ফাগুনের প্রথম দিনে কিন্তু ঋতুরাজ বসন্তের শুরু হয় এবং প্রকৃতি কিন্তু তার যে শীতের রুক্ষতা তা কাটিয়ে ওঠে এবং তার নিজেকে রঙিন এবং বর্ণিল রূপে সাজিয়ে তোলে। আমরা প্রকৃতির দিকে যখন তাকাই তখন দেখতে পাই যে গাছে গাছে নতুন পাতার সমারোহ, নতুন সবুজ পাতার সমারোহ দেখা যায়। তাছাড়া পলাশ, শিমুল কিংবা কৃষ্ণচূড়ার যে গাছগুলো থাকে সেগুলো তাদের রক্তিম আভা ছড়ায় এবং বর্ণিল রূপে আসলে প্রকৃতিকে সাজিয়ে তোলে। এছাড়াও প্রকৃতির রূপ কিন্তু আসলে মানব মনেও তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই বসন্ত ঋতুরাজ যে বসন্ত সেই দিনে আমরা দেখতে পাই যে মানব মন আসলে বেশ উচ্ছ্বসিত এবং পুলকিত থাকে। তারা আসলে প্রস্তুত থাকে এই যে ঋতুরাজ বসন্ত রয়েছে তাকে বরণ করে নিতে। তাছাড়া পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আজ কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসও, তাই এই বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুয়ে মিলে কিন্তু আসলে এই যে উৎসব মুখর যে পরিবেশ তাকে কিন্তু আসলে দ্বিগুণ করে তুলেছে। এবং আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ঐতিহাসিক বকুলতলা রয়েছে সেখানে, এবং প্রতি বছরের মতো আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বসন্ত উৎসব উদযাপন যে পরিষদ রয়েছে তারা আসলে বসন্ত উৎসব 2031-এর শিরোনামে বসন্ত ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় তারা নাচ, গান, শ্যামা সঙ্গীত, র্যালি, শোভাযাত্রা ইত্যাদির আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা আসলে এই যে ঋতুরাজ বসন্তকে যে বরণ করে নেওয়ার যে উৎসব তারা তা পালন করছে। এবং আমরা সকাল থেকেই এই চারুকলা প্রাঙ্গণে রয়েছি এবং আমরা দেখেছি খুব ভোরে আসলে এই যে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব বা আনুষ্ঠানিকতা তা শুরু হয়ে গিয়েছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বসন্তকে বরণ করে নেওয়ার যে ধারাবাহিকতা তারই ধারাবাহিকতা এখন নৃত্য পরিবেশনা করছে এবং এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু আসলে সেতার এবং তবলার যে মধুর শব্দ সেই শব্দে আসলে মুখরিত হয়ে আছে। এছাড়া আমরা আসলে একটি জিনিস জানাতে চাই, যেহেতু আজ বসন্ত বরণ করে নেওয়ার দিন এবং ভালোবাসা দিবস, সেহেতু আমরা দেখতে পেয়েছি যে খুব সকাল থেকেই শিশুরা তাদের মায়ের হাত ধরে কিংবা বন্ধুরা তাদের বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে তারা এই চারুকলা প্রাঙ্গণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা আসছেন এবং তাদের যে বসন্তকে বরণ করে নেওয়ার যে স্পৃহা তাদের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি। তরুণীরা বাসন্তী রঙের শাড়ি, তরুণেরা বাসন্তী কালার পাঞ্জাবি পরে তারা এখানে এসেছেন এবং তারা আসলে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব তারা তা পালন করবে এবং এই যে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব তা আসলে পুরো দিনব্যাপী চলবে বলে জানিয়েছেন এখানকার আয়োজকেরা। অনেক রাজধানীর পর এবারে চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, চট্টগ্রামে এই মুহূর্তে বসন্ত ঘিরে কি কি আয়োজন চলছে জানাবেন এবং দর্শনার্থীরা কি বলছেন?
মুক্তি, আপনাকে শুরুতে বসন্তের শুভেচ্ছা। প্রকৃতিতে আসলে আমরা যদি বলি যে শীতের কনকনে যে একটা অবস্থা থাকে সেটি অনেকটাই কেটে গেছে। রাঙা সকাল, একই সাথে গাছে গাছে আমরা দেখছি যে নতুন ফুল পাতা, এটি মূলত জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে কিন্তু নানান আয়োজন আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের এই পর্যায়ে আমরা আসলে রয়েছি নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্কে। এখানে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে বর্ণিল করতে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির রঙেই অনেকটা রঙিন হয়ে নানা বয়সী মানুষ এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ আর লালের এক ধরনের উৎসব চলছে, তাদের পোশাকের মধ্যে সেই দৃশ্যটি কিন্তু ফুটে উঠছে। আমরা দেখছি যে নারীরা কিন্তু খোপায় গাঁদা ফুলের যে মালা সেটি যেমন পরিধান করেছেন, একই সাথে বিভিন্ন রঙের শাড়ি, হলুদ এবং লাল শাড়িতে এই বসন্তকে বরণ করার জন্যই তারা চলে এসেছেন। একই সাথে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের পাঞ্জাবি, ফতুয়া পরে তারা এই বাংলার চিরায়ত ঐতিহ্য বসন্ত বরণ উৎসব উদযাপন করার জন্য এই অনুষ্ঠানের স্থলে চলে এসেছে। এবং তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই বসন্তের রঙেই তারা তাদের জীবনটাকে রঙিন করতে চায়। সব ধরনের যে এই আসলে বসন্ত উৎসব, এই উৎসব আসলে মানুষের মধ্যে এক ধরনের আনন্দ যেমন তৈরি করছে, এক ধরনের উচ্ছ্বাস উল্লাস যেমন তৈরি করছে, তেমনিভাবে তারা বলছেন যে বসন্তের মধ্য দিয়ে, এই আয়োজনের মধ্য দিয়ে তাদের অনাগত যে আগামীটা সেটি আরও সুন্দর হবে, বর্ণিল হবে, সব ধরনের মিথ্যা থেকে তারা পরিত্রাণ পাবে, এই ধরনের প্রত্যাশাগুলো করা হচ্ছে। এবং এই দিনব্যাপী বোধন আবৃত্তি পরিষদের যে আয়োজন সেটি প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। একটু পরে আনুষ্ঠানিকভাবে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে তারা তাদের আনুষ্ঠানিকতা শুরু করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর সদস্যরাও কিন্তু এই অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন সম্পন্ন হয় সেই প্রস্তুতিও কিন্তু তারা রেখেছেন। এই চট্টগ্রামের পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্ক ছাড়াও আমরা নগরের বিভিন্ন সিআরবি থেকে শুরু করে চারুকলা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে কিন্তু বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই উৎসব চলবে এবং সব বয়সী মানুষ এই উৎসবকে বাঙালির যে প্রিয় উৎসব সেই উৎসবে পরিণত করতে চায় এবং এর মধ্য দিয়ে এই বসন্ত বরণ সবার জীবনে একটি সুন্দর আগামী বয়ে আনবে, এমন প্রত্যাশা করা হচ্ছে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে জমজমাট শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজার। সারা রাতি দূর দূরান্ত থেকে আসেন অনেকে, প্রিয়জনের জন্য কিনে নিয়ে যান ফুল। তারা বলছেন বসন্ত দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুলের বিকল্প নেই। এদিকে এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, যদিও 21শে ফেব্রুয়ারি ঘিরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন তারা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। পূর্ণিমার আলো হৃদয়ের গভীর অনুভূতিকে স্পর্শ করে। এই আলো যেন ভালোবাসার স্নিগ্ধ বার্তা নিয়ে আসে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস তো কেবল উপলক্ষ মাত্র, প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করা যায় সারা বছর সারাক্ষণ। সে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ফুল। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে দিন পেরিয়ে শুক্রবার মধ্যরাতেও তাই শাহবাগের ফুলের দোকানগুলোতে ছিল ভিড়। প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুল কিনতে আসেন তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। ফেব্রুয়ারির 1 তারিখেই আমাদের দুইজনের বিয়ে হয়েছে, তো অবভিয়াসলি এই ভ্যালেন্টাইন আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমি আমার মা বাবার জন্য, প্লাস বাচ্চাদের জন্য, প্লাস ওয়াইফের জন্য, আর এই দিনটা তো আসলে একটা স্মরণীয়, এর জন্য আর কি তাদের জন্য কিছু ফুল কিনতে আসলাম এখানে। একসাথে সকলের ভালোবাসা মিলেই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। তো আজকে আমি আর আম্মু বা আব্বু সহ দেখতে এসেছি যে কিভাবে আসলে দিনটাকে উদযাপন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে শাহবাগের পাইকারি ফুলের বাজারেও। সেখান থেকে ফুল কিনতে আসা ক্রেতাদের কেউ কেউ পেশাদার ফুল ব্যবসায়ী হলেও বেশিরভাগই মৌসুমে ফুলের ব্যবসায়ী। দাম মোটামুটি এখনো আয়ত্তের ভিতরেই আছে, গতবারের তুলনায় এবারে একটু কম। আর আমরা ওই সিজনালি ব্যবসা করি, আমরা রেগুলার ব্যবসা করি না।
বিক্রেতারা বলছেন গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস সহ নানা ফুলের কদর বাড়লেও একই দিনে 2 দিবস এবং ফুলের উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় এবার দাম ও বেচাকেনা কম। আমদানি দাও আস্তে আস্তে বেশি হয়ে গেছে, প্রোডাকশনটা বেশি হয়ে গেছে, এই জন্য চাহিদা তুলনামূলক কম। গতবারের তুলনায় এবার বেচাকেনাটা একটু খারাপ। পর্যাপ্ত ফুল আসছে, ভ্যালেন্টাইন্স ফাল্গুন দুটা মিলে আমরা বেশ ভালো বেচাকেনার আশা করতেছি। গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা বিক্রেতাদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বসন্তের আবাহনে লাল রঙে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। জাদুকাটা নদীর ধারে এই বাগানের সৌন্দর্য কার না নজর কাড়ে। ঋতুচক্রের এই সময় আরও বেশি ভিড় বাড়ে দর্শনার্থীদের। অনেকের কর্মসংস্থানে চাঙা হয়ে ওঠে এই জনপদের অর্থনীতি। লিপসন আহমেদের প্রতিবেদন। ঋতুর পালা বদলেই প্রকৃতিও সাজে নানা রূপে। বসন্ত বিলাসে হেসে ওঠে জানা অজানা বাহারি ফুল, গাছে গাছে গেয়ে ওঠে পাক পাখালি, অপরূপ সৌন্দর্যে ছড়ায় মুগ্ধতা। এমনই এক সৌন্দর্যের অনন্য স্থান সুনামগঞ্জের শিমুল বাগান। ফাগুনের আগুনে মন রাঙিয়ে সেজেছে উত্তরের জনপদের সীমান্ত এলাকার এই ফুল কেন্দ্রটি। পয়লা ফাগুনকে কেন্দ্র করে আগে পরে ছুটে আসেন নানা বয়সী মানুষ। ফাল্গুন মাসে শিমুল বাগানে অত্যন্ত মানুষ, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সবাই এখানে এসে পরিবেশ কি সেটা বুঝতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। শুধু সুনামগঞ্জই না, সারা বাংলাদেশে বিনোদনের জন্য একটা অন্যতম জায়গা। আমি ফ্যামিলি সহ আসছি ঘুরতে, অনেক মানুষ আসছেন এখানে ঘুরতে আসে, অনেক দূর থেকে মানুষ দেখতে আসে। তাহিরপুরের মানিগাঁও গ্রামে 100 বিঘারও বেশি জায়গা জুড়ে শিমুল বাগান। শোভা পাচ্ছে 3000-এরও বেশি শিমুল গাছ। ফুল নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন অনেকে। বাগান ঘিরে চাঙ্গা উত্তর জনপদের অর্থনীতি। শিমুল বাগানকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়। এখানেও কর্মসংস্থানের বেশিরভাগ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে সরকারি উদ্যোগে পর্যটকদের সুযোগ সুবিধার জন্য আরও কিছু স্থাপনা দরকার। জেলা প্রশাসক জানান, দর্শনার্থীদের হয়রানি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে শিমুল বাগানটি। চলতি বছর প্রায় কোটি টাকার বাণিজ্যের আশা বাগান মালিকের। এখন সুনামগঞ্জ। উত্তরের জেলা পঞ্চগড়ে এবারও চাষ হয়েছে কাশ্মীর কিংবা নেদারল্যান্ডের রাজকীয় ফুল টিউলিপ। তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় রং বেরঙের শোভা ছড়াচ্ছে এই টিউলিপ। তবে এবারও লাভের খবর দিতে পারেনি উদ্যোক্তারা। তাই বাণিজ্যিকভাবে নয়, কেবল শোভাবর্ধনেই সীমাবদ্ধ টিউলিপ চাষ প্রকল্প। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় শোভা ছড়াচ্ছে বিদেশি ফুল টিউলিপ। লাল, হলুদ, সাদা, বেগুনি সহ বিভিন্ন রঙের টিউলিপ ফুটে আছে প্রতিটি ডাঁটায়। টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। দেখে খুবই ভালো লাগছে, আর এত সুন্দরভাবে টিউলিপগুলো ফুটেছে, খুব ভালো লাগছে। এত কালারের টিউলিপ দেখে এত ভালো লেগেছে। আমার ফ্যামিলি সহ আসছি, বাচ্চারা খুব উপভোগ করছে। আমার বিশ্বাস যেই এখানে আসবেন তার অনেক অনেক ভালো লাগবে। 2022 সালে পিকেএসএফ এর অর্থায়নে তেঁতুলিয়ায় টিউলিপ চাষের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা ইএসডিও। এবার চতুর্থবারের মতো তারা স্থানীয় 26 জন চাষির মাধ্যমে টিউলিপ চাষ করেছেন। নেদারল্যান্ডস থেকে প্রতিটি বাল্ব আনতে খরচ পড়েছে 80 টাকা। তার সাথে উৎপাদন খরচ মিলিয়ে পড়ছে 90 টাকার উপরে। অথচ বাজারে টিউলিপ মিলে 50 টাকাতেই। তাই টিউলিপ উৎপাদন করে কিংবা টিকিটের বিনিময়েও লাভের আশা ফিকে। ব্যক্তি পর্যায়ে চাষ করলেও লোকসানের ঝুঁকি বেশি বলছেন কৃষকরা। প্রথমে পরীক্ষামূলক লাগায় আমরা এখান থেকে সফল হয়েছি, পরে দ্বিতীয়বার আমরা বাণিজ্যিক ভাবে করছি। আমাদেরকে এইচডিও প্রতিবারই বাল্ব নেদারল্যান্ড থেকে আনিয়ে দেয়, তারপর আমরা রোপণ করি। কিন্তু আসলে টিউলিপে অনেক ব্যয়বহুল খরচ। আসলে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করে লাভ নাই। এই টিউলিপ প্রদর্শনী করা যেতে পারে, তবে শীতকালীন একটা ফুল যেহেতু, তো এটা তেঁতুলিয়াকে উপস্থাপন করার জন্য এটা একটা আলাদা একটা বিনোদন প্লাস মানুষের সৌন্দর্য এবং ভ্রমণপ্রিয়াসু যারা আসে তাদের জন্য এটা সুন্দর একটা দৃশ্য হতে পারে। বারবার চেষ্টা করেও টিউলিপের বাল্ব উৎপাদন করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। তাই বড় আকারে উৎপাদনে রয়েছে বড় চ্যালেঞ্জ।
বাণিজ্যিকভাবে আমরা এখন চাষাবাদ শুরু করতে পারিনি এবং আমাদের টিউলিপের যে বাল্ব, এই বাল্বটির জন্য নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং আবহাওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তথাপিও আমরা এই প্রজেক্টটি চালু রেখেছি এবং এটি ইনশাল্লাহ সামনে আরও ভালো করবে। উদ্যোক্তারা বলছেন ক্রমাগত লোকসানে এবার টিউলিপ চাষের পরিধি আরো কমেছে। প্রায় 2 বিঘা জমিতে 9 রঙের 20,000 বাল্ব রোপণ করা হয়। তবে লোকসান হলেও ইকো ট্যুরিজমের আশা তাদের। 100টা বাল্ব হয়তো আমরা লাগাইছি, সেখানে হচ্ছে 70টার মতো গাছ হবে, কিন্তু ফুল হবে দেখেন যে এখানে মনে করেন 5 থেকে 10টা। সেই হিসেবে আমরা ওই পুরানা বাল্ব বা যে টিউলিপটা আমরা চাষ করতেছি ওইখান থেকে আমরা নিজেরা বাল্বটাকে সংরক্ষণ করলে ওইভাবে এখনো সারানুরূপ ফলাফল কিন্তু এখন পর্যন্ত পাইনি। টিউলিপ পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করলেও বাণিজ্যিক উৎপাদনে রয়েছে লোকসানের বড় ঝুঁকি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চায়না গোলাপের নান্দনিক সৌন্দর্যে ভরে উঠেছে চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রাম। নজর কাটছে স্থানীয়দের। বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। চাষিদের আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর প্রতিবেদন। ফসলের মাঠ বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে সারি সারি গোলাপের গাছ। চুয়াডাঙ্গা হয়ে উঠেছে বাণিজ্যিক গোলাপ চাষের নতুন ঠিকানা। জেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে চায়না গোলাপের বাগান, যা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, হয়ে উঠেছে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চাষ। পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। 6 মাসে আমার 7 লাখ টাকা খরচ হয়েছে। আমি 3.5 লাখ টাকার মতন বেচা কিনা করেছি। করে আগামী মাসে এখন 1 মাস বেচা কিনা হবে খুব ভালো। 15-20টা চাষি আছি যে আমরা ফুলের চারা নিয়ে এসে নতুন করে ফুল লাগিয়ে আমরা সবাই স্বাবলম্বী আর কি, বেশ পয়সা আসে আর কি। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে ফুল চাষে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। তবে প্রথম বছরে সেখানে 6 থেকে 7 লাখ টাকার ফুল বিক্রি করা সম্ভব বলছেন তারা। বাগানে একবার চারা রোপণ করলে পরবর্তী কয়েক বছর ফুল পাওয়া যায়। দেশি গোলাপের দাম দ্বিগুণ হওয়ায় চায়না গোলাপ চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। 1.5 বিঘা জমিতে এবার আমি বিক্রি করছি নিম্নে প্রায় 2 লক্ষ টাকার বেচাকেনা করছি। এখন আপাতত যা ফুল আছে তাতে করে আশা করছি যদি বাজার ভালো হয় তো মনে করেন 1 লক্ষ টাকা মতো বেচাকেনা করা যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বর্তমানে জেলায় 39 বিঘা জমিতে এই গোলাপের চাষ করা হচ্ছে, যা থেকে চলতি বছর 1.5 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন কর্মকর্তারা। এখান থেকে আমাদের কৃষকরা প্রায় 1.5 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তারা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন যে কমপক্ষে 1.5 কোটি টাকার ফুল তারা বিক্রি করবেন। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে চায়না গোলাপ ফুল ও চারা সরবরাহ করছে এই জেলার কৃষকেরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। মাছে ভাতে বাঙালি হলেও উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। স্থানীয় চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রতিদিনই বাইরের জেলা থেকে মাছ আমদানি করতে হয়, যা দাম বাড়িয়ে দিচ্ছে স্থানীয় বাজারে। এদিকে নতুন উদ্যোক্তারা মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন ঠিকই, কিন্তু খাদ্যের উচ্চ মূল্য ও পানির অভাব সহ নানা চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছেন তারা। মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। একসময় দেশীয় মাছের বড় উৎস ছিল করতোয়া, চাওয়াই ও মহানন্দা সহ পঞ্চগড়ের নদ নদীগুলো। সময়ের সাথে সাথে পানি প্রবাহ কমায় এবং জলজ উদ্ভিদ নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। কৃষি উৎপাদনে বেশ এগিয়ে গেল মাছ উৎপাদনে এখনো পিছিয়ে প্রান্তিকের জনপদ। জেলায় ঘাটতি মেটাতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয় মাছ। জেলার হাটবাজারের সিংহভাগ চাহিদা পূরণ হয় বগুড়া, নাটোর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার উৎপাদিত মাছ থেকে। এতে টাটকা মাছ পাওয়া যায় কম, পাশাপাশি ক্রেতাদের দামও গুনতে হয় অনেক বেশি। মাছ মনে বাজারে যাইতেছে, তেঁতুলিয়া যাইতেছে, বাংলা বান্ধা যাইতেছে,
রণচণ্ডী যাইতেছে। এখানকার যে মাছ ব্যবসায়ীগুলো ছিল এরা ধরেন যে ডোমার, নীলফামারী, তারপরে পীরগঞ্জ থেকে মাছ নিয়ে আসতো, অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় মাছ নিয়ে আসতো। আমাদের ওরকম লাভ হইতো না, বা গাড়ি ভাড়া অনেক কিবা হইতো। এখন আমরা এখানে নকালে পৌঁছে রয়েছে, এখান থেকে মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করতেছি। এদিকে মাছ চাষে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ছে। মজিদুল ইসলাম তাদেরই একজন। তেঁতুলিয়ার তুলসিয়ার বিল এলাকায় 26 একর পুকুর লিজ দিয়ে মাছ চাষ করছেন তিনি। তার চাষ করা রুই, মৃগেল, তেলাপিয়া ও পাঙ্গাস স্থানীয় বাজারের ঘাটতি কিছুটা পূরণ করছে। তেঁতুলিয়ায় মাছ চাষ করতে গেলে অনেক বিপদ আছে, যেমন বন্যার পানিতে ভেসে যায়, আবার চৈত্র বৈশাখ মাসের দিকে পানি থাকে না, খরা মৌসুম। উদ্যোক্তারা বলছেন উৎপাদন বাড়াতে হলে সরকার ও মৎস্য অফিসের সহযোগিতা দরকার। খাবারের দাম কমানো, পানির সমস্যা সমাধান এবং পোনা সংগ্রহ সহজ হলে উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন তারা। আমাদের মাছ উৎপাদন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং পোষাচ্ছে না, খুব কম পোষাচ্ছে। আর সরকারিভাবে আমরা কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছি না। মাছে যে ডেভেলপ করব, মানে খাদ্যের এত বেশি দাম, এই দামের কাছে আমরা কুলায় উঠতে পারতেছি না। যে পরিমাণ খরচ করতেছি ওই হারে আমাদের লাভ আসতেছে না, লাভটা আসতেছে সীমিত। জেলা মৎস্য অফিসের তথ্য মতে পঞ্চগড়ে বছরে মাছের চাহিদা 21,756 টন। 2022-23 অর্থ বছরে উৎপাদন দেখানো হয়েছে 19,696 টন। চাহিদাটা 21,500 মেট্রিক টনের কাছাকাছি, একটু তফাৎ আছে। তবে আমাদের যে 2024 সালের জুন মাস পর্যন্ত রিপোর্টটা এখনো আসেনি, ওই রিপোর্টটা আসলে আশা করছি যে আমাদের মাছের উৎপাদন বেড়েছে এবং এই যে কিছুটা কমতি আছে এটা আমরা পেয়ে যাব। মাছ উৎপাদন বাড়াতে সরকারের নেয়া নানা প্রকল্পের কথাও বলছেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। গত এক দশক আগেও এ জেলার প্রধান অর্থনৈতিক উৎস ছিল কৃষি। তবে সময়ের সাথে বদলে গেছে জেলার অর্থনীতি। এখানকার হাজারো যুবক হয়েছেন প্রবাসী, তাদের উপার্জিত অর্থে সমৃদ্ধ হচ্ছে মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। গত কয়েক দশক ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রবাসীরা। গত 23-24 অর্থ বছরে বাংলাদেশে মোট রেমিটেন্স আসে 2,391 কোটি মার্কিন ডলার। দেশের অন্যতম রেমিটেন্স সমৃদ্ধ জেলা হিসেবে সুনাম কুড়িয়েছে মেহেরপুর। দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে মেহেরপুরের প্রবাসীরা। হিসাব মতে জেলার প্রায় 70,000 যুবক যুবতী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদের পরিশ্রমের উপার্জন আসছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। আগেকার অবস্থা মানে আমাদের এতটা ভালো ছিল না, এখন সে 9 বছর বিদেশে কাটার পরে এখন আল্লাহর রহমতে এখন ভালো আছি। এই যে ঘরটা করেছি, এম্বাসিতে গেলে ঘূর্ণি পাকের মতো ঘুরে বেড়াই, দালালের হার বেশি বিদেশি, মানুষকে খালি ধোঁকাবাজি দেয়। আমরা মূলত গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করি তাদের কষ্টার্জিত টাকা যেন বাংলাদেশে বৈধ পথে আসে, অবৈধ হুন্ডি বা অন্যান্য কোনো পথে যেন বাংলাদেশে না ঢুকে। আর তাদের জন্য প্রবাসী এবং তাদের বেনিফিশিয়ারি যারা আছেন তাদের সেবার জন্য আমরা খুবই অ্যালার্ট আছি। মেহেরপুরের যারা প্রবাসী আছেন তাদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত আছেন। আমার শাখাটা প্রতি মাসে 2 থেকে 3 কোটি টাকা নতুন শাখা হিসাবে রেমিটেন্স গ্রাহক আসে। আমাদের ফরেন রেমিটেন্সের ফ্লো এখানে খুব ভালো। 2024 সালে আমরা 200 কোটি টাকা ফরেন রেমিটেন্স আহরণ করতে সমর্থ হয়েছে। সুযোগ সুবিধা বাড়াতে পারলে প্রবাসের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশের অ্যাম্বাসিগুলো প্রবাসীদের কল্যাণে আরও সক্রিয় হবে বলে আশা তাদের। একজন দক্ষ শ্রমিক 5 জন অদক্ষ শ্রমিকের সমতুল্য বেতন হয়। সেই ক্ষেত্রে আমাদের এই টিটিসিগুলি কিন্তু মনে করেন বিশেষ পদক্ষেপ নিচ্ছে এবং মনে করেন আমাদের বিভিন্ন ধরনের কোর্স এখানে পরিচালিত হচ্ছে। এই কোর্সগুলির মাধ্যমে তারা দক্ষ হয়ে বিদেশে যেতে পারছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে 23-24 অর্থ বছরে মেহেরপুর জেলায় মোট রেমিটেন্স এসেছে 70.8 মিলিয়ন ডলার, যা টাকার হিসেবে 857 কোটি 95 লাখ 44 হাজার টাকা। এছাড়া চলতি অর্থ বছরে শুধুমাত্র জুন থেকে ডিসেম্বর মাসে মোট রেমিটেন্স এসেছে 52.5 মিলিয়ন ডলার। এই জেলা থেকে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে যেতে চায় তাদের কিন্তু সরকারের পক্ষ থেকে 3 দিন 7 দিন এবং এর বেশি একটা ট্রেনিং দেওয়া হয় টিটিসি থেকে। তে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে মাঝে মধ্যে সেখানে যাই এবং সেই ক্লাসে আমরা এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য পেশ করি।
দেশের বেকার যুবকদের দক্ষতা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে পারলে এবং প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করলে অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করবে যুক্তরাষ্ট্র ও ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে এই ঘোষণা এসেছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস রপ্তানি বাড়াবে ভারতে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কিনবে ভারত। এতে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি কমবে বলেও জানান তিনি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা কমাতে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানাকে ভারতে ফেরত পাঠানোরও আশ্বাস দেন ট্রাম্প। পুতিন জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনালাপকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত সূচনা দেখছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও রুশ গণমাধ্যম বলছে পশ্চিমাদের বিরুদ্ধে জয়ী হয়েছেন পুতিন। এদিকে ইউরোপের নেতাদের নীরবতা নিয়ে বিদ্রূপ করলেও ট্রাম্পকে কৃতিত্ব দিতে কার্পণ্য করছে না ক্রেমলিন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে ফোনালাপ শেষে সীমান্তের হালচাল জানতে বৃহস্পতিবার এভাবেই ব্যস্ত হয়ে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও লিঙ্কে ব্রায়ান্স্ক অঞ্চলের গভর্নরের সাথে দীর্ঘ আলাপে উঠে আসে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রুশ বাসিন্দাদের পুনর্বাসন প্রসঙ্গ। ট্রাম্প ম্যাজিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের সম্ভাবনা সৃষ্টি হলেও রুশ গণমাধ্যম ফলো করে প্রচার করছে পশ্চিমাদের বিরুদ্ধে জয়ী হয়েছেন পুতিন। তাদের দাবি, ইউরোপের নেতারা অস্বীকার করলেও ইউক্রেনের হয়ে প্রক্সি যুদ্ধে নেমেছিল পশ্চিমা বিশ্ব। কাজেই ট্রাম্পের এই ফোন কল ইঙ্গিত দেয়, ইউরোপ পরোক্ষভাবে হলেও আর যুদ্ধ চালিয়ে যেতে চায় না। কৃতিত্ব ভাগাভাগির খেলায় না গিয়ে ট্রাম্প পুতিনের ফোনালাপকে শিক্ষিত ও বিনয়ী দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথন হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা হাতে পেয়ে মুগ্ধতা প্রকাশ করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। Наверное, на Западе многие, начиная с руководителей Евросоюза, оцепенели, когда состоялся нормальный, элементарный разговор двух воспитанных. পুতিন ট্রাম্পের আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে গঠনমূলক যে কোনো সমাধানে শি জিনপিং এর সমর্থন আছে বলে মন্তব্য চীনা পররাষ্ট্র দপ্তরের। বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেনের জেলেনস্কি আর রাশিয়ার পুতিনকে একই দিনে ফোন করে চলমান যুদ্ধের একটি বাস্তবসম্মত সূচনা করেছেন ট্রাম্প। war in Ukraine to end, US and Russia need to talk. এদিকে প্রতিরক্ষা বাজেট, অস্ত্র উৎপাদন ও রাশিয়ার ঝুঁকিসহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে জড়ো হয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা। এদিন রুশ সেনাবাহিনীর আগ্রাসন প্রতিরোধের পাশাপাশি অতিরিক্ত পশ্চিমা সামরিক সহায়তা অর্জনের বিষয়ে আশাবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। একসময় ক্রীড়াপ্রেমীদের মুখে ফিরত ঐতিহ্যবাহী ক্লাব আজাদ বয়েজের নাম। ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ সালাউদ্দিন, আশরাফুল হকের মতো তারকারা খেলেছেন এই ক্লাবে। যখন মোহামেডান আবহানীর সঙ্গে পাল্লা দিয়ে চললেও এক সময়কার এই প্রতাপশালী ক্লাব সময়ের পরিক্রমায় এখন অকার্যকর হয়ে গেছে। 1960-এর গঠিত এই ক্লাবটি এখন আর খুঁজে পাওয়া যায় না। খেলাধুলার বদলে এখন আবাসস্থল হয়ে উঠেছে পুলিশের। যদিও কিসের ভিত্তিতে নিজেদের আবাসিক ভবন গড়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এই বিষয়ে জানতে চাইলেও মেলেনি কোনো সদুত্তর। খেলোয়াড়দের কণ্ঠে চড়েছে আক্ষেপ। ঢাকায় ক্লাব নিয়ে শরীফ রওশনের বিশেষ প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ক্লাব ছেড়েছেন প্রায় 3 যুগের কাছাকাছি, এখনো মনে প্রাণে ধারণ করেন নিজের প্রিয় ক্লাবকে। সময় পেলেই পরম যত্নে রাখা আজাদ বয়েজের নিজের পরিহিত সোয়েটার জার্সিটি হাত বুলিয়ে স্মৃতিচারণ করেন সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু। আমাদের আজাদ বয়েজ ক্লাবের একটা জিনিস কি ছিল, সবাই বলতো এটা একটা ইংলিশ ক্লাব, এবং আমরা ফার্স্ট ডিভিশন খেলছি, আমরা তখন টপ 3 টিমসে ছিলাম।
দেশের ক্রিকেটের হাতেখড়ি যাদের মাধ্যমে তাদের একজন সৈয়দ আশরাফুল হক। প্রথমবার আইসিসি ট্রফি জয়ের এই কারিগর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন আজাদ বয়েজে। প্রতিষ্ঠাতা করেছিল লোকটার নাম হলো মুশতাক, এখন যেমনি শহীদ মুশতাক আছে না একটা এনক্লোজার মিরপুর 7-এর পরে ও ঢাকায় এসেছিল। ঢাকায় এসে হি এস্টাবলিশ দ্যাট ক্লাব ইন 52 or 53 আমার। দেশের অনেক কীর্তিমান ক্রিকেটারের পদধূলি পড়েছিল যে ক্লাবে, কি অবস্থা এখন সেটির? সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লাবের নামে বরাদ্দকৃত জায়গায় পুলিশের ব্যারাক। ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাবের পাশেই ভবনটির প্রধান ফটকে ক্লাবের নাম ফলক থাকলেও এখন ক্লাবের কোনো চিহ্নই নেই। গেল সরকারের আমলে ক্লাবটির এক রুম দখলে নেয় যুবলীগ, বাকি রুমগুলোকে নিজেদের আবাসস্থল বানিয়ে নেয় মতিঝিল থানা পুলিশ। পুলিশ খেলা এটা তো গোনার হিসাব নেই আমার কাছে। আমার এনে খায় 50 জনের মতো। না কোনো খেলোয়াড় এই জায়গায় আহে নাই, ওদের আহে নাই খেলোয়াড়। জানা গেছে 1999 সালের আগস্টে আজাদ বয়েজকে 12 শতক জায়গার জমিটি বুঝিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তৎকালীন পরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষরিত কাগজটি হাতে আসে এখন টেলিভিশনের। তবে মতিঝিলের ভূমি অফিসে গিয়ে হতাশ হতে হয়। পুলিশ ডিপার্টমেন্ট যারা এখন দখলে আছেন ওনারা জেলা প্রশাসক থেকে একটা অনুমতি নেওয়া প্রয়োজন আছে, সেটা তারা নিয়েছে কিনা সেটা তো আমি জানি না, তো সেটা তাদের সাথে আলাপ করতে হবে। এ নিয়ে ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার তালিবুর রহমান জানালেন, লিখিত কোনো অনুমতি নেই, তবে সমঝোতা করেই সেখানে আছে পুলিশ। ক্লাব কর্তৃপক্ষ তাদের ওরকম অ্যাক্টিভিটিস হয়তো নাই, এ কারণে তারা ক্লাবে আসেন না। আমাদের থানায় স্থান সংকুলন না হওয়ার কারণে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এটা করা হচ্ছে। ঠিক কার সঙ্গে সমঝোতা হয়েছে তা জানাননি পুলিশের এই কর্তা। তবে আজাদ বয়েজের সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের অকার্যকারিতা আর তদারকির অভাবেই অনেকদিন ধরেই যে যার মতো ব্যবহার করছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। আই ডোন্ট নো যে অন হোয়াট বেসিস ওদের কাছে গেছে, বুঝলেন? সেইটা একবার আমরা কয়েকজনই মিলে, আমি, তান্না, আশরাফুল, আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছিলাম, ঠিক আছে এই ক্লাবটা কীভাবে করা যায়। সবাই মিলে যদি নিতে পারি আর যদি গভর্নমেন্ট দেয় তাহলে we can come up with a proposal. এভাবে ক্লাব বিলীন হতে থাকলে ঢাকা কেন্দ্রিক খেলোয়াড় তৈরি হওয়া নিয়ে দেখা দেবে নানা সংকট। তাদের শুধু প্রান্তিক পর্যায়ে নির্ভর হয়ে পড়া দেশের ক্রীড়াঙ্গনে অর্জনের খাতায় প্রাপ্তির চেয়ে হতাশার চিত্রটাই ফুটে উঠবে বেশি, এমনটাই মনে করছেন দেশের ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা। শরীফ রাউশন, এখন, ঢাকা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।